আমাদের আসলে 13-14 সেই সময়টা একটি খুব অবশ্যই খুব ক্রাইসিস মোমেন্ট আমাদের সকলে গিয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমরা যেই এখন সেফটিনেট আমাদের প্রোগ্রামসগুলো চালু রয়েছে, এগুলো আমরা এই মুহূর্তে যেটা করছি ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক ধরনের আমাদের কমপ্লেইন সামনে এসেছে যে অনেক সময় ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয় না, হলেও আবার সেখান থেকে বেনিফিশিয়ারি এন্ড থেকে অনেক ধরনের ক্লেম করা হয়, টাকা চাওয়া হয়, যেটা অবশ্যই একটি অনেক বড় দুর্নীতির একটা অংশ। সো আমরা চেষ্টা করব আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন এন্ডটাকে যতটুকু স্বচ্ছতার পর্যায়ে নিয়ে আসা যায় এবং ভাতাটাকে আরও টাকা বাড়ানো হবে কিনা এই বিষয়টা আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই মুহূর্তে আমরা ফ্যামিলি কার্ড নামে আরেকটি অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা হয়তো ক্রমান্বয়ে চেষ্টা করব যে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত ভাতাভোগী যারা আছেন তাদেরকে একটি কার্ড একটি পরিবারের আওতায় আনার জন্য, এবং সম্মিলিতভাবে যেহেতু আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনৈতিক অবস্থায় বিরাজ করছি এবং সেখান থেকে আমাদের দেশকে যেমন উঠে দাঁড় করাতে হবে, ঠিক একইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে বেনিফিশিয়ারি এন্ড থেকে সকলে যেন উপকৃত হন। তো একটি সম্মিলিত কাঠামোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে এই সেফটিনেট সিকিউরিটি যারা পাচ্ছেন তাদেরকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রশ্ন করতে চান আর কেউ? মাননীয় সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী একটি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল স্বৈরাচারের বিদায় দিয়ে একটি সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা করেছেন। জনগণ প্রথম সম্পূরক প্রশ্ন করার প্রাক্কালে জনগণকে এই সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সংসদ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন হলো এটা, স্বৈরাচার সরকারের আমলে যত সকল অবৈধ এবং মন গড়া কর্মসূচিগুলো সমাজ কল্যাণ বিভাগ হাতে নিয়েছে, এগুলো অচিরেই আমার মনে হয় সংশোধন করা দরকার বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রী এই বিষয়ে সংসদকে অবহিত করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। অনেক ধন্যবাদ। ওই সময়ে তো আসলে বাংলাদেশে একটি খুব অস্থির সময় বিরাজ করেছে এবং এই সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সবকিছু মিলিয়ে একটা রেপারকেশন তো অবশ্যই আমাদের আসা উচিত। এবং আমরা যেই লিস্টগুলো এই মুহূর্তে আমাদের হাতে আছে, এই লিস্টগুলোকে আমরা রিচেক করছি এবং রিচেক করে আমরা বেনিফিশিয়ারি এন্ডে আসলে কে এই ধরনের বা কারা এই ধরনের উপকার পাওয়ার যোগ্য আছেন সেগুলোকে আমরা দেখছি। যেমন আমরা একটি উদাহরণ এখানে দিতে পারি, আমাদের ফ্যামিলি কার্ডের ইস্যুতে আমরা যখন 14টা ইউনিটে এই ভাতাগুলো পৌঁছে দেওয়ার জন্য প্রোগ্রাম লঞ্চ করলাম, এরপরে আমরা 14টা ইউনিট থেকে ফিডব্যাক নিচ্ছি এবং দেখেছি যে সব কিছু মিলিয়ে এবং সব ওগুলো এটা একটু শেষ করে নিই, তারপর এটা বলছি। সো সেই প্রত্যেকটা ভাতা যেখানে কার্ডগুলো আছে আমরা চেষ্টা করছি যে এই অনিয়ম যেগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে তারপরে এই ল্যাকিংসগুলো লিস্টগুলো সবগুলোকে আমরা আইডেন্টিফাই করে যেটা সলিউশনে যেতে পারি। আর ফ্যাসিস্ট আমলে যে আইনগুলো করা হয়েছে অথবা যে লিস্টগুলো করা হয়েছে অথবা যে ধরনের ডিস্ট্রিবিউশন লেভেল থেকে শুরু করে আরও অনেক কিছু যে আইনগুলো করা হয়েছে সেগুলোকে আমরা অবশ্যই অ্যাড্রেস করব এবং অ্যাড্রেস করে এগুলোকে একটি নীতিমালার মধ্যে নিয়ে এসে সেগুলোকে আইডেন্টিফাই করে একটা সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 18 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পর লড়াই, সংগ্রাম, আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানের পর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে। সেই হিসাবে আমার নির্বাচনী এলাকার মানুষও নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে রায় দিয়ে সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য
এলাকাবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি একজন অভিজ্ঞ বীর মুক্তিযোদ্ধা, আপনি যে পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার যেই জানা, 4 দলীয় জোটের আমলে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই যে আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিধ্বস্ত ভাতা, এই সব কিছুর ব্যাপারে উনি একটি সুন্দর ক্যাটাগরি এবং নিয়ম নীতির মাধ্যমেই এই প্রকল্পটি চালু করেছিলেন। কিন্তু গত 18 বছরে আমরা যেটা দেখতে পাই, সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে ওই ফ্যাসিস্ট যারা ছিল তাদের নিজস্ব লোকদেরকেই এই সমস্ত ক্যাটাগরিতে তারা ভাতা দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, 18 বছরের এই যে অনিয়ম, এই যে বিধি বহির্ভূতভাবে শুধু দলীয়ভাবে যে এই সমাজের এই প্রকল্পগুলা চালুর ব্যাপারে যে সমস্ত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং পদক্ষেপ নিলে কিভাবে বাস্তবায়ন করবেন, 1। আর 2 নাম্বার হলো যেই তালিকাটা ছিল সেই তালিকাটা তদন্ত করে সঠিক একটা তালিকা প্রণয়ন করে আমাদের বিরোধী দল, সরকারি দল, সম্মানিত সদস্যদের সাথে সেই সমাজ কল্যাণ অফিসার পরামর্শ করে একটি তালিকা প্রণয়নের জন্য আপনার পক্ষ থেকে নির্দেশ দিবেন কিনা, এই বিষয়টা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমত এই প্রোগ্রামগুলো চালু করেন আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে এগুলো ইমপ্লিমেন্ট করেন অন্যান্য সরকার। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই যে লিস্ট যেগুলো করা হয়েছে, আমি আগেও বলেছি যে এখানে অনেক ধরনের স্বজনপ্রীতি করা হয়েছিল বিগত সময়গুলোতে। আমরা চেষ্টা করছি যে বিষয়টা লিস্টেড না, কারা প্রকৃত বেনিফিশিয়ারি হওয়ার যোগ্য সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য। যারা প্রকৃত অর্থে বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এই ভাতাগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং অবশ্যই আমিও মনে করি যে একটি রিশাফল করে এগুলো এন্ড পর্যায়ে একটু রিচেক করে নিয়ে যদি আমরা লিস্টগুলোকে আবার ঠিক করি, আমরা সেটা করার ব্যবস্থা করব। অলরেডি আমরা সেই মোতাবেক কাজও শুরু করেছি। বিভিন্ন উপজেলাতে আমরা এগুলো একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে যেন লিস্টগুলোকে রিচেক করে সত্যিকার অর্থে বেনিফিশিয়ারি তারা যেন এই কার্ডগুলো পায়, সুযোগগুলো পায়। সত্যিকার অর্থে আমরা যেটা করতে চাই যে একটা মানুষের জীবনমানের উন্নয়ন করতে চাই। সো সেই জায়গাটা যেন যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসগুলো পৌঁছায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা, প্রশ্নটা সংক্ষিপ্ত করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই জাতীয় সংসদে প্রথম কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর আমার এলাকায় 108 সাতক্ষীরা 4 শ্যামনগরের পক্ষ থেকে যেসব জনগণ আমাকে এখানে পাঠাবার ব্যবস্থা করেছে, তৃতীয়বারের মতো আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত 18 বছর আমি অনেক নিগৃহীত হয়েছি। আমার নামেও 100-র অধিক মামলা দেওয়া হয়েছিল। 16 বছর পালিয়ে বেরিয়েছি। আল্লাহ পাক মেহরবানি করে আবার সুযোগ দিয়েছেন। জুলাই যোদ্ধাদের অকৃত্রিম ত্যাগ এবং তিতিক্ষার ফলে আজকে যে সংসদ অধিষ্ঠিত হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের যে সংস্কার কার্যক্রম যাতে আমরা সংসদে এটাকে আমরা পুনরায় সংগঠিত করতে পারি, এ আহ্বান আমি আপনার মাধ্যমে জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো, প্রথম দ্বিতীয় কথা নেই, প্রশ্ন করুন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হলো, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমার এলাকা হলো কোস্টাল বেল্ট এলাকা, সুন্দরবন সন্নিহিত এলাকা। জঙ্গলে আমার আগে প্রায় 30 থেকে 40% লোক জঙ্গলে তার জীবিকা নির্বাহ করে। তারা যখন উপকৃত হয়, সরকারও অনেক ট্যাক্স পায়, এখান থেকে উপকৃত হয়। এই জঙ্গলে যারা বাঘের পেটে চলে যায়, এদেরকে মানুষ, পুরুষ লোক মারা গেলে যে বিধবা হলো তাকে বাঘ বিধবা বলা হয়ে থাকে। আমাদের জনাব মন্ত্রী সাবেক আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমলের সময় ওই বাঘ বিধবা এবং তার পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। তার কাগজপত্র আমার কাছে আছে, ম্যানুস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। সেখানে জমি অধিগ্রহণও করা হয়েছিল। একটা ঘর তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে তাদের লেখাপড়া শেখার ব্যবস্থা করার চিন্তা করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা আর সামনে এগোয়নি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে দাবি করতে চাই আপনার মাধ্যমে যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়
আমার এলাকায় বাঘ বিধবাদের জন্য আলাদা কোনো ভাতার ব্যবস্থা করবেন কিনা, আর তাদের ফ্যামিলির জন্য ভরণ পোষণ, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ওই যে প্রতিষ্ঠানটা করার পরিকল্পনা হয়েছিল সেটা যদি বাস্তবায়ন করবেন কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উঠিয়ে নিয়ে এসেছেন। বা আমাদের আমাদের যে সেফটি নেট প্রোগ্রামগুলো আছে সেখানে মাননীয় সংসদ সদস্য, আমি মাননীয় স্পিকারের মাধ্যমে জানাতে চাই, যদি কোনো আনআইডেন্টিফাইড সেক্টর এখন পর্যন্ত থেকে থাকে যাদেরকে আমরা এখন অ্যাড্রেস করিনি অথবা যারা এখন পর্যন্ত বেনিফিট পান না অথচ বেনিফিট পাওয়ার যোগ্য, অবশ্যই আমরা চেষ্টা করব তাদেরকে আমাদের পুরো তালিকার মধ্যে নিয়ে আসার জন্য। এবং অবশ্যই তার ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ফ্যামিলি কার্ড এটি একটি সার্বজনীন কার্ড। এই ফ্যামিলি কার্ডটি কিন্তু প্রত্যেকেই পাবেন, একটি পরিবারে যিনি মহিলা সদস্য আছেন তিনিও পাবেন। এই সাথে আপনি যেটা প্রস্তাব রেখেছেন যে আমরা আলাদা করে তাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা, আমরা অবশ্যই সেটা আলোচনার সাপেক্ষে এই বিষয়টা নিয়ে চিন্তা করব এবং আলোচনার সাপেক্ষে যদি আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু করা সম্ভব অবশ্যই আমরা সেই ইয়েটা গ্রহণ করব, প্রস্তুতিটা গ্রহণ করব। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এবার প্রশ্ন করতে পারেন মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2, মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। আজকের এই সংসদে বসা, কথা বলা এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা সম্পূর্ণই আমার জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আমার জীবনে ভোটার হওয়ার পরে এইবারই প্রথম ভোট দিতে পেরেছি। এইবারই প্রথম আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম এমপি নির্বাচিত হয়ে আজকে এখানে দাঁড়িয়ে প্রথম কথা বলছি। সব কথাগুলো আমার জন্য অত্যন্ত স্মরণীয়। তা আজ আমি এখানে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকার সকল জনগণকে ধন্যবাদ জানাই। পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, যে আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারা যদি সরকার দলীয় না হয় তাহলে সে এলাকায় দেখা যায় যে সরকার দলীয় যারা নেতাকর্মীরা থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে এই ভাতা প্রদান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে প্রভাব বিস্তার করে তাদের চিন্তা চেতনা, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চায়। দেখা যায় জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে শুধুমাত্রই একটি সিম্বলিক কায়দায় বসে থাকে। তা আমরা এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য হাজার হাজার মানুষের জীবনকে আমরা ত্যাগ করেছি, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তা আমার প্রশ্ন, যে বর্তমান সময়ের বর্তমান সরকার কি এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে এই বৈষম্য দূর করে যারা প্রকৃত অর্থে জনপ্রতিনিধি তাদের মাধ্যমেই জনগণের সেবা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছে দিবে কিনা? আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আজকে আমাদের এই সমাজ কল্যাণমূলক যত ভাতা আমি খেয়াল করে দেখেছি যে অনেক সময় যারা তালিকা দেন, জি আমি একটা প্রশ্ন করেছি যে এই বৈষম্য দূর করবেন কিনা। আর একটা ইনফরমেশনের জন্য আমি বলে রাখি মাননীয় মন্ত্রী মহোদয়কে যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় নাম থাকে আব্দুর রহিমের কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। এটি অন্য প্রসঙ্গ। মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন, জি ধন্যবাদ প্রশ্ন করবেন মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আসলে যেসব প্রশ্নগুলো আমাদের কার্যতালিকায় থাকে না, নোটিশ দিলে ভালো হয়, পরবর্তীতে নোটিশ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনার প্রশ্নটা আমি অ্যাড্রেস করছি এভাবে যে প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি সকল প্রকার স্বজনপ্রীতি এবং সকল ধরনের যেই প্রবলেমসগুলো এর আগে, ইররেগুলারিটিসগুলো এর আগে ডিস্ট্রিবিউশন লেভেলে হয়েছে এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়ে কাজগুলো করার, যেটা অনেক বড় একটি উদাহরণ হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড। সো বিগত সময়গুলোতে আমাদের বিটার এক্সপিরিয়েন্স অনেক আছে, বিগত সময়গুলোতে আমাদের না পাওয়া অনেক আছে, কষ্ট অনেক আছে। আমরা সেখান থেকে বেরিয়ে একটি উন্নত বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একটি সমতা বজায় রেখে প্রত্যেকের জন্য যেন আমরা বেনিফিটগুলোকে দিতে পারি সেই ব্যবস্থা আমরা অবশ্যই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেদিকে আমাদের নজর থাকবে। আর যেটা আপনি বলছেন যে বিভিন্ন সময়ে মোবাইল ওয়ালেটের মাধ্যমে যেই ডিস্ট্রিবিউশনগুলো হয় বেনিফিট এন্ডে, এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম যে অনেক সময় অনেক মুরব্বী থাকেন, অনেক মানুষ থাকেন একদম প্রান্তিক লেভেলে যারা নিজেরা হয়তো মোবাইলটা অপারেটর করতে পারেন না। তিনি হয়তো তার ছেলে অথবা নাতি কারো কাছে কারো নামে ওই মোবাইল নাম্বারে যারা যখন দিয়ে দেন তখন
যিনি টাকাটা উইথড্র করছেন তখন হয়তো ওই জায়গাটাতে গিয়ে কিছু অ্যানোমেলি হয়। সো এটা একেবারে খুব ব্যক্তিগত পর্যায় থেকে হয় বলে আমরা মনে করি, এটা আমরা দেখেছিও। তারপরেও আমরা চেষ্টা করব এই বিষয়গুলো, যেহেতু একজন মানুষ যাকে এই টাকাটা দেওয়া হচ্ছে 500 হোক 700 হোক, এই টাকাটা কিন্তু তার জন্য অনেক বড় একটি ব্যাপার। তো সেটার জন্য অবশ্যই যার টাকা তার কাছে পৌঁছায় সেটাকে নিশ্চিত করার জন্য আমরা আরো রিফাইনারি ওয়েতে গিয়ে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তারকা চিহ্নিত প্রশ্ন 3, জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা 18 আসনের জনগণের প্রতি, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতা, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, যিনি আমাকে সেই এলাকায় ঢাকা 18 আসন মনোনয়ন দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তারকা চিহ্নিত 3 প্রশ্নটি মহান সংসদ উত্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। জনাব এহসানুল হক মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শিক্ষামন্ত্রী। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি কচুয়ার জনগণকে, যারা আমার নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি যিনি আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই মহান সংসদে এই দায়িত্ব পালন করার জন্য। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি আমাকে পূর্ব এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, সেই আমাদের দেশমাতা প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট 5টি চলমান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: 1, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP4, যেটা শুরু হয়েছিল জুলাই 2018 থেকে জুন 2026 পর্যন্ত। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে 2016 থেকে 2026 পর্যন্ত। ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন, দৃষ্টি উন্নয়ন প্রকল্প জানুয়ারি 2020 থেকে জুন 2027। Pre-primary and primary education improvement projects in Coxbazar and Bandarban districts and Bansarampur and Noakhali, জুলাই 2024 থেকে জুন 2027। এছাড়াও 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প, যেটা শুরু হয়েছে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের 58টি উপজেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ প্রাক বৃত্তিমূলক পর্যায়ে কোর্সটি বাস্তবায়ন করা হচ্ছে। সর্বশেষ 64 জেলায় প্রতিটি একটি করে উপজেলায় বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা সুযোগ, অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন ALO শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা গত 25 জানুয়ারি 2026 তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2026 হতে ডিসেম্বর 2028 পর্যন্ত। মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য SM জাহাঙ্গীর হোসেন একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আমার নির্বাচন এলাকা ঢাকা 18 আসনের তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ডে পাকুড়িয়া, খানটেক, যাত্রাবাড়ি, দলিপাড়া, আহালিয়া এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু দুঃখের বিষয় হলো উক্ত এলাকাসমূহে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। আমার সংসদীয় এলাকা বা উক্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে কিনা মাননীয় মন্ত্রী যদি জানাতেন। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে সম্পর্কে প্রশ্নের জন্য ধন্যবাদ। বিধি মোতাবেক
যদি মাননীয় সংসদ সদস্য সেই এলাকায় 33 শতক জায়গা লিখিত দিতে পারেন, যদি এটা পৌরসভা হয়ে থাকে তাহলে এটা শিথিলযোগ্য রয়েছে, এবং ক্যাচমেন্ট এরিয়াতে যদি 5 হতে 10 বছর বয়সী ন্যূনতম 200 ছাত্রছাত্রীর সংখ্যা থাকে এবং গমনযোগ্য নিয়ারেস্ট প্লেসে আসা যাওয়ার জন্য রাস্তাঘাট থেকে থাকে, এই ধরনের বিদ্যালয় উপযোগী স্থান পাওয়া গেলে মাননীয় সংসদ সদস্য যদি আমাদের অবহিত করেন এবং ডিও লেটার দেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। সুযোগ পেলে অভিনন্দনের সময় কথা বলবো। এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই কারণেই সম্পূরক প্রশ্নে দাঁড়িয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন এই জন্যই একজন মার্জিত সুশিক্ষিত শিক্ষামন্ত্রী দিয়েছেন। মাননীয় স্পিকার, বিগত দিনে বিশেষ করে গত 15-17 বছরে দেশের সবকিছুই ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা বলতে কুশিক্ষায় পরিণত হয়েছে। প্রাতিষ্ঠানিক দিক থেকে একথা আমি স্বীকার করব, প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য প্রতি গ্রামে সুন্দর সুন্দর স্কুল হয়েছে, যেটাতে একটা কলেজ চলতে পারে। এলজিডি এই ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা উদয় হয়ে গেছে। মাননীয় স্পিকার, উদয় হয়ে গেছে। সকালে আমি উঠি, আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। উদয় হয়ে গেছে আমার দিনিয়াত, উদয় হয়ে গেছে কোরআন শিক্ষা স্কুল থেকে, যার জন্য নীতি নৈতিকতা ভবিষ্যৎ শিক্ষা দিয়ে জাতি আর ধ্বংসের মুখে। অবকাঠামো উন্নয়নের সাথে শিক্ষার এই ক্ষেত্রে আমূল পরিবর্তন বাধ্যতামূলক কিছু করবেন কিনা। আজকে শিক্ষকদের অনেক মর্যাদা বেড়েছে, কিন্তু স্কুলে ছাত্র নাই। আমি 2-4টা স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল সম্প্রতি। একটা স্কুলে যে দেখি শিক্ষক 13 জন, মাননীয় সদস্য, ছাত্র আছেন 2 জন। মাননীয় শেষ, ছাত্র আছেন 13 জন, সরাসরি প্রশ্ন করুন। শিক্ষক আছে 13 জন। এই অবস্থা থেকে নীতিগতভাবে পরিবর্তন করার ব্যাপারে উদ্যোগ না নিলে এই শিক্ষা আগায় নাই। আমি আবারও বলবো, সরাসরি জানতে চাই দিনিয়াত, কোরআন, মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাই যুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করে কোন শিক্ষানীতি প্রবর্তন অবিলম্বে করবেন কিনা, এটাই প্রশ্ন। মাননীয় মন্ত্রী, প্রশ্নটি ছিল জাহাঙ্গীর হোসেন কর্তৃক তার ঢাকা এলাকাতে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করবে কিনা। এটা অ্যাকচুয়ালি একটা সম্পূরক প্রশ্ন নয়, তবুও যেহেতু প্রথম দিন আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। না, ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন ওই প্রাইমারি এডুকেশন সম্পর্কে প্রশ্ন চলছে, টেকনিক্যাল এডুকেশন প্রশ্নটি এর পরে রয়েছে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে। আপনারা সকলে এবং বিশেষ করে আপনি অবগত রয়েছেন, বিগত সময়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আমি অত্যন্ত গর্বিত ছিলাম যে এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই বিষয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে অধিক গুরুত্ব দিয়ে সেই শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য ইতিমধ্যেই 180 দিনের প্রোগ্রামে অন্তর্ভুক্তি করার নির্দেশিকা আমরা পেয়েছি। মাননীয় সংসদ সদস্য নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা ইতিমধ্যেই অবলুপ্ত হয়ে গিয়েছে এবং আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে। সেই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। তবে প্রসঙ্গ রয়েছে কওমি শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং সেই জায়গায় তারা কারিয়ানা শিক্ষক। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিয়ানা সাবজেক্টটি নেই বিধায় আমরা এই বিষয়ে একটি জটিলতা হচ্ছে। তা আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা এই সার্টিফিকেটের বিষয়গুলো সমাধান করে কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে
আমরা এই 9,000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ইতিমধ্যে আমরা ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা সেটা নয়, সব ধর্মের এই অনুভূতিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন দুইটা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টার্সিয়ারি এডুকেশনে আমরা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে দমায় রাখবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন, আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সেই কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা। ধর্ম অনুভূতিতে এফতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো এফতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 192 ঢাকা 19 সাবা আশুলিয়া ভোটারদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে তৃতীয়বারের মতো এই সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে একজন
মাননীয় সংসদ সদস্য, সুযোগ্য সংসদ সদস্য, যার নেতৃত্বে 2001 থেকে 6 সাল পর্যন্ত নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা যিনি বাস্তবায়ন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন করতে চাই, সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, একটা নিয়ম আছে যে যখন শূন্য পদ হয়, রিটায়ারমেন্টে যায়, তখন ওই এলাকায় যারা বাসিন্দা, যাদের ঠিকানা আছে, যারা চাকরি করার সময় ওই এলাকার ঠিকানা দিয়েছে, ওই এলাকা ভোটার, তাদেরকে সেখানে পদায়ন করার জন্য, বদলি করার জন্য একটা করা হয়, এবং বাইরের থেকে 10%-এর বেশি শিক্ষক সেখানে আসতে পারবেন না। কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে যে এই মুহূর্তে প্রায় 40 ভাগ শিক্ষক যখনই খালি হচ্ছে, বাইরের থেকে শিক্ষক এখানে পদায়ন হচ্ছেন, চাকরি করছেন। এটা দীর্ঘদিন ধরে একটি সমস্যা। এর আগে হাইকোর্টে রিট করে এটা বন্ধ করা হয়েছিল। এটি একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার 2/3 মেজরিটি নিয়ে আসছে, আমরা নির্বাচিত হয়েছি, আমরা চাই না যেন এটা হাইকোর্টে না যেতে হয়। নিয়ম আছে মাননীয় মন্ত্রী মহোদয়, সাভারের মানুষের, সাভারের শিক্ষকদের দুঃখ দুর্গব করার জন্য আপনি উদ্যোগ নেবেন কিনা, যাতে সাভারের বাসিন্দা, যাতে এখানে পদ খালি হলে যারা এখানে চাকরি করেন অন্য জায়গায়, তারা যখন এখানে বদলি হয়ে আসতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু বলতেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। তিনি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড্রেস করেছেন। প্রথমত, বিগত দিনগুলোতে প্রাথমিক শিক্ষকদেরকে এলাকার বাইরে যাওয়ার কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে বিগত সরকার এই সিস্টেমটিকে কম্পিউটারাইজ করেছেন এবং কম্পিউটার ইনস্ট্রাকশন অনুযায়ী এই ট্রান্সফারগুলো হতো। যেহেতু সাভার ঢাকারই একটি অংশ, সেই কারণে সারা বাংলাদেশ থেকে সুযোগ পেলেই তারা চায় যে ঢাকা শহর বা জেলা শহরগুলিতে যাওয়ার জন্য। এই কম্পিউটারে অ্যাপসে যে পদ্ধতিগুলি রয়েছে, সেখানে কিছু সংরক্ষণ পদ্ধতি আমাদের যুক্ত করতে হবে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, কিভাবে অ্যালোকেশনের মধ্যে আংশিক বাইরে এবং অধিকাংশ ওই এলাকার হতে পারে, সেগুলোকে আমাদের কম্পিউটার প্রোগ্রামের পরিবর্তন আনার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 4, মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী, টাঙ্গাইল 7। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 4 মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 4-এর উত্তরে, বর্তমানে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5টি, 4টি স্কুল ও 1টি কলেজ। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখযোগ্য যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 এর আলোকে 25-26 অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে এমপিও প্রত্যাশী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আবেদন আহ্বান করা হয়েছিল এবং নির্ধারিত তথ্যের মাধ্যমে 14/1/2026 থেকে 25/1/2026 তারিখ পর্যন্ত অনলাইনে 3615টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন দাখিল করে। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে ইতিমধ্যে প্রাপ্ত আবেদনের পাশাপাশি নতুন করে এমপিওভুক্তের আবেদন গ্রহণ করা হবে। আগামী অর্থ বছর 26-27 থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নতুন পুরাতন সহ প্রাপ্ত সকল আবেদন পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে এমপিও করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার নির্বাচনে আসনভুক্ত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা হতে আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির যোগ্যতা পূরণ করলে এই বিষয়ে আপনিও নিশ্চয়ই সুখবর পাবেন বলে আশা করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আমার নাম আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সরি। যে আমি সম্পূরক প্রশ্নে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে প্রশ্ন রাখতে চাই এবং আমি জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুর, একটি কলেজ এবং 4টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত বাকি রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত কবে নাগাদ হতে পারে এই বিষয়টি আপনি দয়া করে বলবেন, এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যাতে আপনার তরফ থেকে নির্দেশনা আসে এটা আমি জানতে চাই। সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে 3বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করে মহান সংসদে আমাকে পাঠিয়েছে। সেই মির্জাপুরের জনগণের জন্য, মির্জাপুরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন সেটি আপনি আবারও যখন আমরা মন্ত্রণালয় থেকে নীতিমালা করে ঘোষণা দিব কামিং ফিজিক্যাল ইয়ারে, আমরা তখন এটা সুবিবেচনায় নেব সেই আশা করছি। পাশাপাশি আপনি উচ্চ মাধ্যমিকের কথা বলেছেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে ঘোষিত শিক্ষার বিষয়ে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কর্মসংস্থান এবং বিশ্বে মানব সম্পদ তৈরির জন্য ওনার যে প্রয়াস রয়েছেন সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যেন এই বিষয়ে দৃষ্টি রেখে ওনার উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, প্রশ্ন করতে পারেন। এর জন্য আমি আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 6 হাতিয়া, ওই অঞ্চলে প্রচুর নদী ভাঙনের কারণে প্রতি বছরই অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে স্থানান্তর করা হচ্ছে, কিন্তু সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওগুলা নিয়মিত বরাদ্দ না পাওয়ার কারণে এবং ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী যারা আছে তাদের একটা তালিকা করে তারা ঠিকমতো পরবর্তীতে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতেছে কিনা, শুধু হাতিয়া নয় এরকম নদী ভাঙন প্রবণ যত এলাকা রয়েছে ওই সকল অঞ্চলের শিক্ষার্থীরা ঠিকমতো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে কিনা নাকি ঝরে পড়ে যাচ্ছে এই তালিকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা, এবং পাশাপাশি হরিণের দেশ নিজুমদ্বীপ ইউনিয়ন প্রায় 25,000 জনগণের বসবাস, সেখানে একটিও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। পাশাপাশি সেখানে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের প্রবল সংকট। এই ব্যাপারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য সরকারের নতুন কোনো উদ্যোগ আছে কিনা সে ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ইতিপূর্বে 2001 থেকে 2006 সালে নকল প্রতিরোধ আন্দোলনের সময় আমি সেখানে গিয়েছিলাম এবং দেখেছিলাম নদী ভাঙ্গনে কলেজ চলে যাচ্ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই কলেজগুলোকে সরিয়ে ভালো অবস্থানে নেওয়া হয়েছিল। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নদী ভেঙে যায় তাৎক্ষণিকভাবে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে আমরা তৈরি করি। তবে উনি যেটা বলেছেন সেখানে শিক্ষায় ঝরে পড়া, আমরা ঝরে পড়ার ব্যাপারও আমাদের বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা সেগুলোকে দেখি, পর্যালোচনা করি। উনি যদি লিখিত কোনো নোটিশ দেন তাহলে আমি ওই এলাকার ঝরে পড়ার সংখ্যা, মাধ্যমিক স্কুলের সংখ্যা এবং প্রয়োজন সাপেক্ষে নতুন বিদ্যালয় স্থাপনেরও এই মহান সংসদ থেকে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেব সেই ব্যাপারে আমরা বলতে পারি। আমি এটাও বলতে পারি যে বিভিন্ন প্রশ্নে এসছে বিরোধী দলের বিষয়ে, আমি এটাও বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে শিক্ষাকে দলীয়করণ না করে শিক্ষা সকলেরই ব্যবহারযোগ্য সামগ্রী, এই শিক্ষাকে উন্নত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই আলোকে আমরা ওনার হাতিয়াকে সুন্দর দৃষ্টি নিয়ে আগামী দিনগুলোতে আমরা তার স্কুলের ব্যবস্থা করব বলে আশা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।
মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমার নির্বাচনী এলাকা 25 কুড়িগ্রাম 1 আসনের সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীতে বেসরকারি কলেজগুলোতে অনার্স খোলার জন্য এবং মাস্টার্স খোলার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন থেকে তারা এখন পর্যন্ত এমপিওভুক্ত হচ্ছে না ওই শিক্ষকগুলো। যদিও বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমার এই অনার্স এবং মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করার ব্যাপারে আপনার কি পদক্ষেপ রয়েছে আমি জানতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। এমপিওভুক্তের আমাদের নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী উনি আবেদন করলে অবশ্যই তিনি এই বিষয়ে সমাধান পাবেন। তাছাড়া আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করতে চাই, আপনারা অনার্স অ্যান্ড মাস্টার ডিগ্রি কলেজ খোলার ব্যাপারে যতটা না ইন্টারেস্টেড হবেন, আমি অনুরোধ করব সেই সাথে আমাদের কারিগরি শিক্ষা এবং কর্মসক্ষম জাতি তৈরি করার জন্য সেই বিষয়টিও স্ব এলাকায় উদ্যোগ নেবেন, প্রচেষ্টা রাখবেন, এই আশা আমি করছি। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 5, মাননীয় সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আজকে আমাকে সংসদ সদস্য এবং পরিশেষে হুইপ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে, আমার ভাই বোনদেরকে যারা শত প্রতিকূলতার মাঝেও আমাকে নির্বাচিত করেছে। শিক্ষামন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর ও খানসামা উপজেলায় এমপিভুক্ত এবং এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? উক্ত এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হইবে কিনা, হইলে তাহা কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আমি ইতিপূর্বেই চিরিবন্দর খানসামা উপজেলায় একাধিকবার সফর করেছি এবং উনি শিক্ষা ব্যবস্থার জন্য অসীম গুরুত্ব রাখেন, এই বিষয়ে আমি ওয়াকিবহাল রয়েছি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 92টি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 6টি। বর্তমানে দিনাজপুর জেলা খানসামা উপজেলায়, যেটি উনার আরেকটি নির্বাচনী এলাকায়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 70টি এবং খানসামা উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 10টি, সর্বমোট 16টি এমপিওবিহীন। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্তকরণের চলমান কার্যক্রম রয়েছে। উল্লেখযোগ্য যেটা আমি আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সময়ে সরকার 2025-26 যে আবেদন নিয়েছিল 14/1/2026 থেকে 25/1/2026 পর্যন্ত 3615টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন দাখিল করা হয়েছিল। বর্তমানে নতুন সরকার, আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন নেব এবং বিগত অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা সাপেক্ষে, অর্থ অনুমোদন সাপেক্ষে আমরা আগামী দিনে ব্যবস্থা নিব
বলে আশা রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সদস্য আখতারুজ্জামান মিয়া একটি প্রশ্ন উত্থাপন করতে পারেন, সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয় নিকটে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে ব্যবস্থাপনা পরিষদ আছে স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এই ব্যবস্থাপনা পরিষদ সম্পর্কে নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা। এবং দ্বিতীয় প্রশ্ন আরেকটি করতে চাই সম্পূরক, সেটা হচ্ছে অনেক ইন্টারমিডিয়েট কলেজে ডিগ্রি খোলা হয়েছে, কিন্তু সেইখানকার ওই সমস্ত প্রতিষ্ঠানের প্রভাষকরা কিন্তু এখন পর্যন্ত কোনো বেতন ভাতা বা তাদের এমপিভুক্ত করা হয়নি, যার জন্য লেখাপড়ার মান দিন দিন দিকে চলে যাচ্ছে। এ ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কিনা মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্নে ম্যানেজমেন্ট কমিটি সম্পর্কে আমরা মন্ত্রণা পর্যায়ে ব্যাপক আলোচনা করেছি এবং সেই আলোচনাগুলি পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্টেক হোল্ডার সকলের সাথে আলোচনা করে আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে অধিকতর শিক্ষিত এবং শিক্ষা অনুরাগীদেরকে এই ম্যানেজমেন্ট কমিটিতে রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সেটা আলোচনা সাপেক্ষে কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে। উনার এলাকায় যে স্কুল কলেজের প্রতিষ্ঠান রয়েছেন, এমপিও যেগুলি বাকি রয়েছে, সেগুলিকে আশা করছি আগামী দিনে আমরা অ্যাড্রেস করব। ইতিমধ্যে আমি মাননীয় সংসদ সচিবকে অনুরোধ করব, উনার ব্যাপক প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে যেন তিনি পর্যায়ক্রমে এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল এবং কারিগরি শিক্ষার দিকে তিনি আস্তে আস্তে ধাপে ধাপে অগ্রসর হন। সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যাশা। এই বলে ধন্যবাদ দিয়ে শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব হাবিবুল ইসলাম, পাবনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে ধন্যবাদ জানাই সার্বভৌম সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আরো ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ ভোটারদেরকে, যারা আমাকে তৃতীয়বারের মতো এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকার আমার প্রতিষ্ঠিত একটি কৃষি কলেজ, যেটি সরকারি নীতিমালার ভিত্তিতে এমপিভুক্ত হয়েছিল, কিন্তু সাবেক ভোটারবিহীন এমপির একটি ডিও লেটারের কারণে আমার সেই কৃষি কলেজটির এমপিভুক্ত আজ পর্যন্ত হয় নাই। 2010 সালে সরকারি নীতিমালা অনুযায়ী আমার নির্বাচন এলাকার আমার প্রতিষ্ঠিত 3টি কলেজে এমপিভুক্ত হয়েছিল, কিন্তু সেটিও তৎকালীন মন্ত্রী জনাব মরহুম একে খন্দকারের ডিও লেটারের কারণে বাতিল করা হয়। পরবর্তী আইনি লড়াই, 10 বছর আইনি লড়াই করে আমি সেই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে পেরেছি। মাননীয় সদস্য, আমি একটু বলি, আপনার প্রশ্ন এখন পর্যন্ত আমার এটা হচ্ছে যে আমি আর আইনি লড়াই করতে চাই না। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এই ব্যাপারে উনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আমি ওনাকে এতটুকু বলবো যে ওনার বিগত দিনের যে শিক্ষায় যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, সেই সমস্ত সমস্যাগুলি যদি উনি অ্যাড্রেস করেন আমার সাথে, প্রত্যেকটি আমরা অ্যাড্রেস করব এবং যা যা বলেছেন সেগুলি নিয়ে তিনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খতিয়ে দেখব এবং এগুলিকে আমি অ্যাড্রেস করব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নোত্তর কাল শেষ, 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ, বিধি 71। মাননীয় সদস্যবৃন্দ, আজ জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 29টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4, মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4, জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, জনাব মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 1, জনাব ইয়ে সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, জনাব রেজা আহমদ, কুষ্টিয়া 1, জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7, জনাব ইকলামুর বাড়ি টিপু, নওগাঁ 4,
জনাব ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, জনাব এ এম মাহমুদউদ্দিন নোয়াখালী 1, জনাব জালাল উদ্দিন চাঁদপুর 2, জনাব লুৎফুর রহমান কক্সবাজার 3, জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ময়মনসিংহ 4, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 19, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া মাদারীপুর 2, জনাব আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ 3, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ কক্সবাজার 2, মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, গাজী এনামুল হক যশোর 5, মোহাম্মদ আবুল হোসেন সিলেট 5, জনাব জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর 2, রকনউদ্দিন বাবুল লালমনিরহাট 2। নোটিশগুলোর মধ্য থেকে আমি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর 4, মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4 এবং রেজা আহমদ কুষ্টিয়াকে নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্যে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে সর্বোচ্চ 30 মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। একজন 2 মিনিট করে সময় পাবেন। প্রথমেই মাননীয় সদস্য তালিকা অনুসারে জি মাননীয় বিরোধী দলের নেতা উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে এই বিষয়টি মহান এই সংসদে উত্থাপন করতে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রক্রিয়া আসেনি। এটি একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এসেছে। এই অর্ডারটি জারি করা হয়েছে 13 নভেম্বর 2025। এই অর্ডার অনুযায়ী এখানে 15টা নির্দেশিকা আছে। এর মধ্যে 3 থেকে 15 এই বিষয়গুলো হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের সাথে সম্পর্কিত। 10 নম্বর এই অর্ডারের 10 নম্বর বিষয়টা উল্লেখ করা হয়েছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এই অধিবেশন কিভাবে আহ্বান করা হবে সেই ব্যাপারে সংবিধানের 72 অনুচ্ছেদে নির্দেশিকা রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় স্থান নির্ধারণ করিবেন। তবে আরও শর্ত থাকে যে এই দফার অধীন তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। উদয় সম্পন্ন করার কথা ছিল। এখন আমরা ধরে নিচ্ছি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের কারণেই রাষ্ট্রপতি এই সভা আহ্বান করেছেন। এবং এইখানে বাকি যে অর্ডারগুলো আছে সেই জায়গায় পরিষ্কার বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। 2টা বুথে যারা নির্বাচিত হবেন তাদের ব্যাপারে এখানে আমি আগেই উল্লেখ করেছি 3 থেকে 15 পর্যন্ত বিস্তারিত তাদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট। জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং
জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। 4 নম্বরে বলা হয়েছে গণভোটে নিম্নরূপ প্রশ্ন উপস্থাপন করা হবে, যে 4টা প্রশ্ন ব্যালটের মধ্যে ছিল সেটা আর আমি উল্লেখ করতে যাচ্ছি না। 5 নম্বরে বলা হয়েছে গণভোট অনুষ্ঠানে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হবে। এটা হয়ে গেছে এবং গণভোটে যারা ভোট প্রয়োগ করেছেন তাদের মধ্যে প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়ে তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। 6 নম্বরে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়ন। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। এটাও হয়ে গেছে। সংবিধানের গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাস সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। যাহা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। খ, উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন। এই সুযোগ আমরা পেতে চাই। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। শুরুই হোক আগে, তারপরে সমাপ্ত। পরিষদের কর্মধারায় অংশগ্রহণের সময় নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসাবে অভিহিত হইবেন। মানে 2টা ক্যাপাসিটিতে আমরা এখানে নির্বাচিত হয়েছি, 2টা বুথের মাধ্যমে, আলাদা আলাদা বুথ। এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ ইহার অধিবেশন আহ্বান ও মুলতবি, সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, উক্ত প্রস্তাব বিবেচনা গ্রহণ এবং অন্য সকল বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করিবে। জাতীয় সংসদ সচিবালয় পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন। শপথ এবং শপথ পাঠ পরিচালনা। নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিলে বর্ণিত 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথ পত্রে স্বাক্ষর দান করিবেন। আমরা সকল বিরোধী দলীয় সদস্য 77 জন আমরা এটা গ্রহণ করেছি এবং স্বাক্ষর প্রদান করেছি। 10-এ আমি আগেই উল্লেখ করেছি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দল নেতা, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। এখন আমি ট্রেজারি বেঞ্চ থেকে এই সম্পর্কে বক্তব্য আশা করছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি প্রথমত আমি প্রশ্ন রাখব, মানে বিরোধী দলীয় নেতাকে কোন বিধিতে এই সময় বিফোর 71 অ্যালাউ করেছেন? দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। সেকেন্ড হচ্ছে, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয় সেটার জন্য বিধি আছে, সেই বিধিতে কোনো নোটিশ তিনি দিয়েছেন কিনা রুলস অফ প্রসিডিউর 62 অনুসারে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংক্ষিপ্ত আলোচনা করতে হয় সেই বিষয়ে বিধি 68 অনুসারে কোনো নোটিশ দিয়েছেন কিনা, এটা হচ্ছে আপনার প্রতি আমার প্রশ্ন। তারপরেও যেহেতু আপনি এলাও করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা যেহেতু কিছু প্রশ্ন উত্থাপন করেছে, জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে হয়, না হলে পরিষ্কার হবে না। তিনি পুরো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 টপ টু বটম পড়েছেন, A to Z। এটা আদেশ নম্বর 1/2025